এখন থেকে বই খুলেই পরীক্ষা দেবে ছাত্রছাত্রীরা। শিক্ষার্থীরা খাতা ও কলমের সঙ্গে বইও হাতে নিয়ে বসবে পরীক্ষায়। পরীক্ষার হলে বসে বই খুলে উত্তর খুঁজে খাতায় লিখলেই নম্বর পাওয়া যাবে। সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ সিবিএসই 2026-27 শিক্ষাবর্ষ থেকে নবম ও একাদশ শ্রেণীতে ওবিএ অর্থাৎ ওপেন বুক অ্যাসেসমেন্ট চালুর পরিকল্পনা করেছে। এই নতুন ফরম্যাটে পরীক্ষার সময় বই খুলে উত্তর দেওয়া যাবে, কিন্তু প্রশ্নগুলো এমন থাকবে যেগুলোর উত্তর কেবল বইয়ের কোনো পৃষ্ঠায় লুকিয়ে নেই, বরং খুঁজে নিতে হবে, বুঝে নিতে হবে এবং প্রয়োগ করে লিখতে হবে। পরীক্ষার্থীরা বই খুলে উত্তর খুঁজে নেবে, তবে নাম্বার পেতে হলে সঠিক বিশ্লেষণ করতে হবে। এই সিদ্ধান্ত শিক্ষাক্ষেত্রে এক নতুন দৃষ্টিভঙ্গির সূচনা করলেও এতে নানান প্রশ্ন, আশঙ্কা এবং বিতর্কের সূত্রপাত হয়েছে। তাই প্রশ্ন জাগে, শিক্ষা ব্যবস্থায় কেন বই খুলে পরীক্ষা দেবার পরিকল্পনা করা হচ্ছে? একটি পরীক্ষার আসল লক্ষ্য কি? জ্ঞান মনে রাখা, না তা প্রয়োগ করতে শেখা? সিবিএসইর ওপেন বুক অ্যাসেসমেন্টের প্রস্তাব কি একটা উদার ও আধুনিক শিক্ষা পদ্ধতির সূচনা করতে পারবে? কি বলছে শিক্ষাবিদরা? চলুন জানা যাক। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। ওপেন বুক অ্যাসেসমেন্ট কেন প্রয়োজন তা নিয়ে একটি বিশেষ টক শোতে আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ননীগোপাল দেবনাথ এবং বিশিষ্ট শিক্ষাবিদ গৌতম মজুমদার। আপনাদের দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। গৌতম স্যার, প্রথমে আপনার কাছে আসি। বই খুলে পরীক্ষা দেবে ছাত্রছাত্রীরা, ওপেন বুক অ্যাসেসমেন্টের এই পদ্ধতিতে মানে মূল্যায়ন কতটা ন্যায়সঙ্গত হবে বলে আপনি মনে করেন, এবং এই পদ্ধতিতে সবার জন্য কি সমান সুযোগ তৈরি হবে? বিষয়টা শুনতে মানে হঠাৎ করে একটু কেমন আছে, ছোট্ট একটা বিষয় মনে হচ্ছে। এর ব্যক্তি কিন্তু বিশাল। আচ্ছা, অনেকগুলো বিষয় থেকে এসে আজকে এই জায়গায় এসছে। মাঝে মাঝে ওইটাই ভাবি এখনো আমাদের শিক্ষকতার জীবন বা আমাদের ছাত্র জীবন, যে ভারতবর্ষ যে গিনিপিকের প্রচেষ্টা এখনো চলছে সেটার একটা রূপরেখা এটা। আচ্ছা, আবার যদি পিছন থেকে আমরা যদি ঘুরে দাঁড়াই, আসলে শিক্ষা কি, শিক্ষার যে মূল উদ্দেশ্যটা কি? শিক্ষার মূল উদ্দেশ্য হলো ব্যক্তির বিকাশ, ব্যক্তিত্বের বিকাশ, সামাজিক বিকাশ, পাশাপাশি কি রয়েছে যে তার মানে জ্ঞানের বিকাশ। এই তিনটাকে যদি আমরা মূল ধরি তাহলে শিক্ষা অঙ্গনটা এখান থেকে শুরু হবে। ভারতবর্ষ যুগ যুগ ধরেই জ্ঞানের পূজারী। ওই হিসাবে দেখতে গেলে ভারতবর্ষের যে নৈতিক শিক্ষা বা তার যে বেসিক যে শিক্ষা, জ্ঞানের যে শিক্ষার আলোগুলো ছিল সেটা আগের থেকে তৈরি হয়েছে। কিন্তু ধীরে 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 যে আমরা যদি একটু পিছনে যাই, যে 1920 সালের পর ভারতবর্ষ যখন গান্ধীজি এলো, আফ্রিকার যে ওনার যে অভিজ্ঞতাগুলোকে ভারতবর্ষে ইমপ্লিমেন্ট করার জন্য যে বেসিক শিক্ষা যেটা, ওই বেসিক শিক্ষাটার জন্য উনি অনেক চেষ্টা করেছেন। 20 সালে 26 সালে একের পর এক কিন্তু ভারতবর্ষ স্বাধীনতার আগে থেকে কিন্তু শিক্ষা ব্যবস্থাটাকে নিয়ে যে মানে বুনিয়াদী শিক্ষাকে নিয়ে কিন্তু উনি বিভিন্ন রকমের স্টাডি করেছেন, বিভিন্ন কমিশন হয়েছে। আমি আর বিশেষ গেলাম না, মানে ওইভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে কিন্তু এই জায়গা থেকে এনেছে। শিক্ষার মূল উদ্দেশ্যটা হওয়া উচিত হলো যে কর্মের ভিত্তিতে কি শিক্ষা, আমি যেটা যে কাজটা করতে যাচ্ছি সেই কাজটাতে আমার শিক্ষাটা কতটা প্রয়োজন। ওই ক্ষেত্রে আমরা যদি জাস্ট আমি ওই জায়গার জন্য এই কথাগুলো বললাম যে আমার কর্ম ভিত্তিতে একটা আমি গোলাপ ফুল, একটা স্টুডেন্টকে গোলাপ ফুল নিয়ে ডিসকাস করছি, মানে আমরা যেটা আগে মানে ক্লাসে করতাম। হয় আমি যদি গোলাপ ফুলটাকে একটা স্টুডেন্টের কাছে যদি দিয়ে দিই, সে কিন্তু তাকে টাচ করলো, তার গন্ধ পেলো, তাকে দেখলো, সে কোমল কি কঠিন কি বা কাঁটাযুক্ত, তার নিজস্ব অনুভূতিতে তার কর্মেন্দ্রিয়ের মাধ্যমে, জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমে সেটা পেয়ে যাচ্ছে। এই শিক্ষাটা আজকের যে আমাদের যে মূল যে বিষয়টা সেখানে হলো কি যে বই দেখে আজকের দিনে এবারও জাস্ট 6 এর থেকে শুরু হচ্ছে বা বিভিন্ন ক্লাসগুলোতে হবে, যে বইগুলো আছে এখানে কিন্তু কোনো কোশ্চেন নেই। আমরা যেমন আগে একটা চ্যাপ্টার শেষ হলো কোশ্চেন প্যাটার্ন কি হবে কি আসবে, আজকের দিনে এটা কিন্তু থাকবে না। এবার বই খুলে যদি আমরা কম্প্রিহেনশন টেস্ট লিখি, ওইটার মধ্যে কোশ্চেনটার উত্তরটা ওইটাতে থাকে, পিছে কিছু কোশ্চেন দেওয়া হয়, তুমি এটাকে স্টাডি করে তুমি উত্তরটা লাগাও। তাহলে আমি ওই কোশ্চেনটা কিন্তু উত্তর সঙ্গে কিন্তু আমার রয়েছে। তাহলে আমি স্টুডেন্টের মেধা নির্ভর করবে উত্তরটাকে আমি কিভাবে এটাকে স্পেসিফাই করব। কোশ্চেন দেওয়া আছে,
তাহলে বই খুলে যদি করে তাহলে ওই তো হয়তো বা তখনকার সিস্টেমটা হয়তো ওইভাবে চেঞ্জ হবে। তুমি বই খুলে দিলেও এগুলো পৃথিবীতে অলরেডি রয়েছে। বই খুলে যদি করা হয় তাহলে সেটা ন্যায়সঙ্গত হবে, এবং আপনি বলছেন যে সবার জন্য সমান সুযোগ তৈরি করবে, সব ধরনের স্টুডেন্টের জন্য, এবং এটা পৃথিবীর বিভিন্ন জায়গায় অলরেডি আছে। না ঠিক আছে, সেটা অন্য বিষয়, পৃথিবীতে আছে কিনা, কিন্তু আমাদের মতো রাজ্যে বা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এটা সমান সুযোগ তৈরি করবে। সমান সুযোগ তৈরি। আমরা আসবো, অন্যান্য বিষয়ে আসবো। আমি এই একই বিষয় একটু ননী গোপাল স্যারের, স্যার আপনার যদি কি মনে হয় এই বিষয়টাতে এটা কতটা ন্যায়সঙ্গত হবে, এবং যদি ছাত্রছাত্রীরা পরীক্ষার আগে পড়াশোনা না শিখে আসে, শুধু বই থেকে খুঁজে লিখে দেয়, তাহলে তারা কি শিখলো এটা কিভাবে বুঝবে, বা কিভাবে আপনারা বুঝবেন, নাকি শেখার প্রয়োজনই নেই, শুধু প্রয়োগের ক্ষেত্রে কাজে লাগবে? এটা একটা সিস্টেম, শিক্ষা পদ্ধতি। এখন পদ্ধতিটা যতক্ষণ না ইমপ্লিমেন্ট হচ্ছে ততক্ষণ আমরা ঠিক বুঝতে পারছি না আসলে কি চাইছে। এটা অ্যাকচুয়ালি এনইপি 2020 কে কেন্দ্র করে তার যে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশন, ওইটার মধ্যেই কিন্তু ছিল। সিবিএসই কোনো কারিকুলাম নির্ধারণ করে না বা কোনো সিলেবাসও ফ্রেম করে না। আচ্ছা, সিলেবাস সিবিএসই করে, পরীক্ষা পদ্ধতি করে, আর সিলেবাস ফ্রেম করে এনসিইআরটি। তো এনসিইআরটি যেভাবে নির্দেশ দেয় সিবিএসই সেভাবে ফলো করে। এখন সিবিএসই পরীক্ষা পদ্ধতিটা, পরীক্ষার সিস্টেমটা সিবিএসই কন্ডাক্ট করে শুধু তার স্কুলগুলিতে। এখন আমাদের দেশে তো শিক্ষা নিয়ে শুধু চলছে গিনিপিগের মতো। যেমন এখন আমরা যেটা দেখছি, এখন ওই যে কলেজ এডুকেশন বা স্কুল এডুকেশনের যে অবস্থা দেখলাম, এডুকেশনের মান তো একদম ধীরে ধীরে খুব বাজে জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে। এখন আমরা ইউরোপিয়ান কান্ট্রিগুলি তো দেখেছি আগে যে অ্যাসাইনমেন্ট সিস্টেম ছিল, সেখানে তারা ওই প্রশ্ন এটা দিয়ে দেওয়া হতো, তুমি এই কোশ্চেনটার আনসার তৈরি করো। বিভিন্ন বই খুঁজে টুজে ছেলে মেয়েরা আনসার তৈরি করতে, এতে মেধার বিচার। এখন ব্যাপারটা হচ্ছে এখানে এডুকেশন ফর অল আর এই যে সিস্টেমটা, এটার মধ্যে কিন্তু একটা ভালো মেধাবী স্টুডেন্ট, মেধা সবারই মেধা আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কেউ একটু মেধাটা কারো জন্মগত বিকাশ করার ক্ষমতাটা বেশি হয়, কারো একটু কম হয়। তো সেই জন্যই তো কেউ 100তে 100 পায়, আবার কেউ 20 বা 25 বা 30 পেতেই তাদের কষ্ট হয়। এরকম তো বিভিন্ন লেভেলের তো আছেই। এখন সিবিএসই গেল বছরে কয়েকটা পরীক্ষা নিয়েছে, নিয়ে টেস্টিং করেছে, দেখেছে যে 46% এরকম কোথাও পাস টাস করে। এখন পাশের পদ্ধতি 17 থেকে 46 পর্যন্ত ভীষণভাবে ডিফার করেছে। হ্যাঁ, অনেকটা ডিফারেন্স করে। কিন্তু আমাদের দেশের যে সিস্টেম, এখন স্কুলগুলির উপর যদি এই সিস্টেমটা ছেড়ে দেওয়া হয়, তাহলে স্কুলের যে শিক্ষক শিক্ষিকা আছে বা আছে, এটা বরবাদ হয়ে যাবে, একদিকে বরবাদ হবে। আবার দিকে যদি সিস্টেমটা যদি ঠিক, ক্রাইটেরিয়াটা যদি ঠিক রাখে, মূল্যায়নের পদ্ধতি যদি ঠিক থাকে, তাহলে এখানে বাচ্চাদের ক্রিয়েটিভিটি হতে পারে। এক একটা বাচ্চা এক এক রকম স্টুডেন্ট এক এক রকম ভাবে আনসার লিখবে, যার ট্যালেন্ট বেশি, ক্রিয়েটিভিটি বেশি, তার আনসার তৈরির যে মানে মানটা উন্নত হবে, এখানে ক্রিয়েটিভিটি বাড়তে পারে। ঠিক, হ্যাঁ। এটা আবার কর্মকেন্দ্রিক যে শিক্ষা, সেটা আবার অন্য ব্যাপার, সেটাও অন্য ব্যাপার। সেটা আবার ওই যে গৌতম দা যেটা বলেন, এটার সাথে এটার কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না। এটা হলো ইতিহাসের প্রশ্ন হোক, বিজ্ঞানের প্রশ্ন হোক, বা সোশ্যাল সায়েন্স হোক, সমাজ বিজ্ঞান হোক, এখন বাচ্চাদেরকে কোশ্চেনটা দিয়ে দিল। এখন এই কোশ্চেনটা এই বইয়ের থেকে সে সংগ্রহ করে পরীক্ষার হলে লিখতে হবে। টাইমটা, স্পানটা কত থাকবে? ওকে, এখন 100 নম্বরের পরীক্ষা যদি হয়, তাকে যদি টাইম দেওয়া হয়, এখন খুঁজে খুঁজে বইয়ের থেকে সে আনসারটা তৈরি করে সেইখানে লিখতে পারবে। তবে রাইটিং এবিলিটি হয়তো বাড়বে। এখন তো সিবিএসই যে সিস্টেম করেছে, সিবিএসই অনেক ক্ষেত্রে ভালো করছে, অনেক ক্ষেত্রে বরবাদও করে দিচ্ছে। এই যে মাল্টিপল চয়েস করে করে বাচ্চাদের যে রাইটিং এবিলিটি, এটাকে তো শেষ করে দিয়েছে, শুধুমাত্র এমসিকিউ টিক মার্ক দেওয়া। এই সিস্টেমও তো এখন মানে বাচ্চাদের যে ক্রিয়েটিভিটিটাকে নষ্ট করে দিচ্ছে, কোনো কিছু হচ্ছে না। না, এখন প্রশ্ন হচ্ছে মানে মুখস্থ করা, বা আপনি এই যে বলছেন বই খুলে যেটা বলা হচ্ছে, একটা সাধারণভাবে যখন যেটা গৌতম স্যার বলছিলেন যে শুরুতেই দেখলে মনে হয় খুব ছোট্ট একটা ব্যাপার যে বই খুলে পরীক্ষা দেবো, মানে আগে বই খুলে নকল হতো, এখন বই খুলেই আমরা পরীক্ষা দেবো। কিন্তু প্রশ্নটা এমন আসবে যে বই খুলে চট করে যে সেটা পাওয়া যাবে তেমন নয়, আগে বইটাকে ভালো করে পড়তে হবে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে এখন একটা বিষয় নিয়ে প্রশ্ন উঠছে, একটা সিম্পল ব্যাপার, যেমন 2 2 গুণে 4,
এখন 2 দুগুণে যে 4 হয় সেটা আমার জানতে তো হবে, না হলে 2 দুগুণে যদি 4 হয় সেটা আমি খাতায় লিখবো কি করে, আমি খুঁজবো কি করে বইয়ে যে কোথায় 2 দুগুণে 4 ব্যাপারটা আছে। তো 2 into 2 4 যে হবে সেটা তো আমার জানতে হবে, তাহলে 4 জন্য পড়াশোনা করতে হবে। এখন প্রশ্ন সেখানেই যে ছাত্রদের তথ্য মুখস্থ করা বেশি জরুরি নাকি তথ্য বিশ্লেষণ ও প্রয়োগ গুরুত্বপূর্ণ? ওপেন বুক অ্যাসেসমেন্ট কোনটাকে উৎসাহ দিচ্ছে বেশি? টোটালি তো বইটা পড়তে হবে, যে কোনো স্টুডেন্টকে বইটা পড়তে হবে, একেবারে মানে পুরো বইটাকে রিডিং করতে হবে কন্টিনিউয়াস। আচ্ছা, পড়তে পড়তে ওর নিজের ভিতরে স্কিল তৈরি করতে হবে, এখানে কি আছে কি বলতে চাইছে সেটা কিন্তু এই একটা বইয়ের মধ্যে সে কিন্তু পাবে না, তখন ওর ক্লাস টিচারের মানে সহযোগিতা চাই। এবার ক্লাস টিচারও কিন্তু ওই জায়গাটা ওই চ্যাপ্টারটা পড়ে কিন্তু যে বুঝিয়ে দিতে পারবে তা না, ক্লাস টিচারকেও কিন্তু এখন থেকে প্রচুর পরিমাণে স্টাডি করতে হবে। যদি সে যদি টিচিং জবটাকে ওইভাবে ওর নিতে হয়, তাইলে টিচিং জবটাকে নিতে গেলে ওকেও আগে স্টাডি করতে হবে, স্টুডেন্টরাও কন্টিনিউয়াস স্টাডি করতে হবে। স্টাডি করে এখান থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে সে ওইভাবে নিজেকে তৈরি করবে, যেটা দাদাও বললো যে স্কিলটা তৈরি হবে এবং তার মেধা শক্তিটাকে সে প্রকাশ করবে। তার লেখার কায়দা পড়া কিন্তু কমবে না। কেউ যদি ভাবে আমি না পড়ে তো পরীক্ষার হলে বসে বসে, কোন স্টুডেন্ট যদি এটা ভাবে আমি বই দেখে লিখবো সুতরাং আমার পড়তে হবে না, তাইলে কিন্তু সে মার খেয়ে গেল, সে তো খুঁজেই পাবে না, কারণ আগে তো ওর কিন্তু পুরো স্টাডি থাকে। যেমন আমাদের সময় ছোট্ট একটা গল্প বলি, আমাদের এক স্যার আমাদেরকে বলতো ঘোড়া নকল আর গাধা নকল, বলতো আমরাও নকল করেছি, আমাদেরটা ছিল ঘোড়া নকল। মানে কি স্যার বলছে, পরে ব্যাখ্যা দিল যে আমরা জানতাম পুরোটা, এবার ঘোড়া নকল মানে কি হয়তো একজন থেকে একটা শব্দ হয়তো আমি ভুলে গেছি, একটু কিন্তু টাচ পেলে আমি কিন্তু লিখে মানে পুরো আবার লিখেছি, ওইটা হলো ঘোড়া নকল। আর আমাদেরকে তখন বলতো তোদের অনেকে করে হলো গাধা নকল, মানে দেখে 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 লেখা। এই যে তার মানে কি তোমাকে জানতে হবে, ওরা বই দেখে লিখবে কিন্তু ওই ঘোড়ার মতো করে পুরো বিষয়টা পুরো মুখস্থ মানে জানা থাকতে হবে। ওকে ননি স্যার, এই যে ব্যাপারটাতে এখানে এই যে সবাই সমান সুযোগ পাবে কিনা, কেন বই খুলে পরীক্ষার ব্যাপারটাতে যখন আসবে তখন যারা মেধাবী ছাত্রছাত্রী, যা আপনারা বলছেন যে সবাই তো মেধার প্রকাশ সবাই সমান করতে পারে না, এখন প্রত্যন্ত এলাকার যারা পড়াশোনা করছে, যারা বই হয়তো পড়েছে বা তারা সেভাবে হয়তো গাইড পায়নি, যদি প্রশ্ন সেরকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে থাকে যেখান থেকে খুঁজে বের করতে হবে, এটা প্রয়োগমূলক একটা প্রশ্ন করতে হবে, সেখানে এই কতটা ওরা পারবে, সেখানে তাদের জন্য এই বই খুলে পরীক্ষা দেওয়ার সুযোগটা কতটা তারা এটাকে অ্যাডাপ্ট করতে পারবে বলে মনে করেন? না, এটা তো আমি প্রথমেই বললাম যে বিষয়টা একেবারে নতুন আমাদের রাজ্যে বা ভারতবর্ষে। এই সিস্টেম তো এডুকেশন চলেনি, এখন গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে, এটা তো সরকারি সিদ্ধান্ত, এটা কিন্তু এমনি আমার সিবিএসই কিন্তু এই ক্ষমতা নেই যে সে একটা এইরকম ধরনের একটা পদ্ধতি চালু করে দেবে। এখন প্রথমত যদি এটাকে সাকসেস করতে হয় তাইলে যে সারা দেশের মধ্যে যে স্কুলগুলি আছে, গ্রাম কি শহরের স্কুলগুলিতে যে পরিকাঠামো সুন্দর করতে হবে, শিক্ষকদের ইকুইপ করতে হবে, শিক্ষকরা খাটতে হবে বাচ্চাদের জন্য, তাদের কিভাবে কোশ্চেনটা তৈরি করবে সেটা তাদের মানে আর্ট অফ মেকিং আনসার, এটা তাদেরকে শিখিয়ে দিতে হবে, সিলেবাসটা থ্রোলি আলোচনা করতে হবে। তো এইটা তো এখনো আছে, কিন্তু এখন কি হচ্ছে এডুকেশনের অবস্থাটা হচ্ছে না ঠিক মতো। এখন এইটা কদ্দূর হবে, মানে শিক্ষকরা কদ্দূর খাটবেন, গভর্নমেন্ট তার উপর কতটুকু নজরদারি করবে, পদ্ধতিটাকে বাস্তবায়িত করার জন্য, বাচ্চাদের মেধার বিকাশ ঘটানোর জন্য হয়তোবা এটা এই যে এমসিকিউ যে পদ্ধতি এর চাইতে হয়তো বেটারও হতে পারে, আবার এটা ফ্লপও খেতে পারে। যতক্ষণ না এটা বাস্তবায়িত হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা বুঝতে পারছি না আসলে ব্যাপারটা কিরকম হবে, বা পদ্ধতি যদি এক একজনের জন্য এক এক রকম হতে পারে। না না, ওই যে ইকুয়াল যে সমভাব, যেটা সমভাবটা হবে কি করে, যদি সেম কোশ্চেন দেয়, মনে করেন যে কোনো যে মানে ভর কাকে বলে, বস্তুর ভর কাকে বলে, দেখ বিজ্ঞানেরই আমি যদি একটা প্রশ্ন বলি, এখন ক্লাসে যত ছাত্র আছে সবার জন্য যদি ভর কাকে বলে যদি হয়, বা তার যদি এক্সপ্লেনেশন থাকে, এখানে 3 নম্বর বা 4 নম্বরে করে দেয়, 1 নম্বর দিলে তো এই ডেফিনেশনটা বই থেকে দেখে তুলে দেবে। যদি বলে এটাকে ব্যাখ্যা করো, ব্যাখ্যা যদি করতে হয় তাকে 3-4টে বই নিতে হবে। এখন যে প্রথম শ্রেণীর স্টুডেন্ট, প্রথম শ্রেণী বলতে যে একটু মানে ফরওয়ার্ড স্টুডেন্ট, আর যে একটু কম বুঝে বা যার মানে একটু নলেজটা কম থাকে বা প্রকাশ কম পায়, সেভাবে যার অ্যাডভান্সমেন্টটা বিকাশটা কম, দুজনের আনসারটা কি সমান হবে? অবশ্যই তো হবে না। এর অর্থ এই না যে একটা প্রশ্নের 5 নম্বর মানের প্রশ্ন লিখলে পরে যে অ্যাডভান্স স্টুডেন্ট, যার মেধাটা একটু বেশি, যার আইকিউটা একটু বেশি, সে যতটা নাম্বার 5 হয়তো 5ও পেয়ে যেতে পারে,
আর যার আইকিউ কম সে কি করে আবার 5-এ পাস পাবে? সে তো পাবে না। কিন্তু তারও তো প্রশ্নটা সে তার মতো করে তৈরি করবে, এক একজনের মতো করে তৈরি করবে। আর যে যেভাবে আগের থেকে যদি প্রিপারেশনটা যদি নিয়ে থাকে, তাহলে সিস্টেমটা সমান সুযোগ হবে না বলে কেন কি করে সমান সুযোগ? যে লিখবে, যে ভালো লিখবে তারও 5, যে কিছুই লিখতে পারবে না তারও 5, এটা কি হয় নাকি? তাহলে তো মেধা, যে ট্যালেন্ট যে আমরা বলি, কোয়ালিটির, তো কোয়ালিটির দামটা থাকবে কোথায়? কোয়ালিটির দাম থাকবে না তো এখানে। কোয়ালিটি এডুকেশন আমরা যেটা বলি, তো কোয়ালিটি তো কোন রকমেই থাকছে না। তো ভালো স্টুডেন্টের কি হবে, খারাপ স্টুডেন্টের কি হবে? এতে কি হয়, খারাপ স্টুডেন্ট আমরা ছোটবেলায় দেখেছি, আমাদের সঙ্গে অনেক সময় অনেক বাচ্চারা এত বেশি, অনেক আমাদের বন্ধু বান্ধবরা অত বেশি পড়াশোনা করতো না। কি করতো ওরা? অনেক সময় নকল টকল টুকলি আমরা যেগুলিকে বলি করার চেষ্টা করতো। তখন যারা খেটে পড়াশোনা করে তাদের মনের মধ্যে সাংঘাতিক হিংসা হতো। আমি সারা রাত পড়ে আমি নম্বর পেলাম না, আর ও প্রাইভেট পড়ে বা এটা কোথায় থেকে করে ও নম্বরটা পেয়ে গেল। তখন কিন্তু আবার এরকম একটা জেলাসি সৃষ্টি হয়। ঠিক আছে, এখন যদি বিষয়টা যদি ইম্পার্শিয়াল হয়, প্রাইভেট টিউশনের যে সিস্টেম এটা যদি না থাকে, স্টুডেন্ট কোশ্চেনটা যদি ঠিক সেভাবে ফ্রেম করা হয়, মানে গাইড বই নোট বই বেশ যদি না হয়, টেক্সট বই যদি পড়ার জন্য বাচ্চাদেরকে যদি বাধ্য করা হয়, তারা যদি ঠিকভাবে টেক্সট বইটা পড়ে, বইগুলো যদি সেভাবে ফ্রেম করা হয় ভুল কম, তাহলে হয়তো এর দ্বারা উপকার হতেও পারে, পজিটিভ রেজাল্ট আমরা পেতেও পারি, সেটা আবার মানে একেবারে খারাপও হতে পারে। ঠিক আছে, কিন্তু যতক্ষণ না ব্যাপারটা হচ্ছে, আর আমরা তো এখন আলোচনা করছি কি, আমরা হয়তো শুনেছি বা পত্র পত্রিকায় হয়তো কোনো পত্রিকায় একটা নিউজ বেরিয়েছে, সেটা দেখেছি। ঠিক আছে, অ্যাকচুয়ালি কারিকুলামটা কি, মানে পদ্ধতিটা কি, কোশ্চেন ফ্রেমিংটা কি হবে, সিলেবাসটা কি হবে, কোন কোন বই পরীক্ষার হলে অ্যালাউ করা হবে, কি ধরনের বই অ্যালাউ করা হবে, সেটাও অনেক কিছু বিষয় আছে, অনেক কিছু বিষয়। আমরা অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে, আমি আরেকটা বিষয় জানতে চাইবো, এই পদ্ধতির জন্য মানে আপনারা কি মনে করেন যে শিক্ষকদের জন্য এই পদ্ধতি বাড়তি চাপ তৈরি করবে কিনা, নাকি এটি তাদেরও শিখতে ও বিকাশ পেতে সাহায্য করবে? শিক্ষকদের জন্য এটা কতটা বাড়তি চাপ হবে? কারণ এই যে প্রশ্নগুলো বলা হচ্ছে ফ্রেম করা, এই প্রশ্নগুলো তো এই যে বইয়ের পেছনে প্রশ্ন থাকবে না এখন, বা গতানুগতিক যে প্রশ্নগুলো করা হয় সেগুলো করতে পারবে না, কারণ বই থেকে এমন ভাবে ঘুরিয়ে প্রশ্ন করতে হবে যে একটা স্টুডেন্টকে বই পড়ে বা সেখান থেকে খুঁজে বের করতে হবে, তাকে অনেকটা মাথা ঘামাতে হবে। সেটা শিক্ষকদের জন্য কতটা চাপের হবে? আগে তো শিক্ষকরাও কোশ্চেনগুলো পেয়ে যেত অনুশীলনের মধ্যে, তাহলে অনেকটা খাটাখাটনি টিচারদেরও কম হতো, কারণ একটা ফ্রেমওয়ার্ক তো পুরো পেয়ে গেছে, কোশ্চেন প্যাটার্ন কি, বইটাতে কি আছে, বিষয়বস্তুটাকে পড়িয়ে কোশ্চেন প্যাটার্নটা, নাম্বারিং গুলো সব। এখন কিন্তু টিচারকে বের করতে হবে কোশ্চেনটা কি হবে, তাহলে টিচারকে একটু খাটতে হবে, খাটাখাটি মানে যদি আদর্শ টিচার হতে গেলে কিন্তু প্রতিনিয়ত খাটাখাটি এমনি তো আগেও করতো, আগামী দিনেও করতে হবে। এবার আগামী দিনে করতে হবে হয়তো ওই জায়গাটাতে ওদের আরেকটু বেশি খাটতে হবে। আর যেহেতু এখন প্র্যাকটিক্যাল ক্লাস রয়েছে, প্রজেক্ট ওয়ার্ক থাকবে, এগুলো কিন্তু এই ফ্রেমওয়ার্কের মধ্যে এগুলোও কিন্তু থাকবে, এই যে 20 মার্কের যেগুলো, এগুলোও কিন্তু সবগুলো থাকবে। তাহলে অটোমেটিক্যালি প্রজেক্ট করতে করতে আমি যেটা ওই মানে প্রথমে যেটা বললাম যে মানে কর্মের মাধ্যমে, তো এই যে কর্মের মাধ্যমে এখন আগামী দিনের কিন্তু শিক্ষা ব্যবস্থা বা 2020 এডুকেশন পলিসিতে এটা পরিষ্কার আছে যে মানে কর্মের মাধ্যমেই কিন্তু শিক্ষা ব্যবস্থাটা চলবে। যদিও আমাদের 70-র দশক 80-র দশকও কিন্তু আমরা সেই ভোকেশনাল এডুকেশনের মধ্যে কিন্তু আমরা ছিলাম, ধীরে 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 এটা বন্ধ হয়ে গেছে। তাহলে আগামী দিনেও কিন্তু ওই ফ্রেমওয়ার্কটাই ধীরে ধীরে আবার আসছে। যে আমি এই জায়গাটাতে আপনার আসবো, এই যে প্রয়োগের ব্যাপারটাতে একটা ছোট্ট প্রশ্ন আমার আছে, আমি আপনার কাছে আসবো স্যার। স্যার, এই যে প্রয়োগের কথা বলছি, আমি যেটা বলছিলাম 2 দুগুণে 4 যদি আমি যদি না জানি, তাহলে কি প্রত্যেকবার জীবনে যখনই আমার 2 দুগুণে 4 হবে তখন আমি বই খুলে আমি করবো? এটা প্রয়োগের ক্ষেত্রে তো তাহলে তো আমার কিছু কিছু জিনিস তো আমার মুখস্থ করতেই হবে। সে তো যখন রিডিং করবে, এটা তো বারবার রিডিং করলে এমনিতে মুখস্থ হয়ে যায়। আমরা যে সে একটা বাংলা গল্প যে আমরা অনেক সময় পড়তাম, আমাদের তো অনেক সময় পড়তে পড়তে এগুলো অনেকটা মানে মুখস্থর মতো হয়ে যেত, কবিতাগুলো মুখস্থর মতো। ও যখন কন্টিনিউ এটা স্টাডি করবে, অটোমেটিক্যালি অনেকগুলো জায়গা আছে ওর মনে হয়ে যাবে, কারণ মননশীলতা তো রয়েছেই। ঠিক স্যার, শিক্ষকের ব্যাপারটা আপনার কি মনে হয়, শিক্ষকদের জন্য বাড়তি চাপ সৃষ্টি করবে? শিক্ষকদের জন্য চাপ কি, শিক্ষক যদি ভালোভাবে শিক্ষকতা করে তো এখন কি চাপটা কম? এখন তো ক্লাস ওয়ার্কের পরিবর্তে এখন শিক্ষকরা ওই ক্লারিক্যাল জবটা স্কুলে বেশি করে। এখন শিক্ষকদেরকে তাহলে অন্যান্য কাজ থেকে তারা যাতে একাডেমিক ব্যাপারটা নিয়ে একটু ভাবে, সিলেবাসটা কিভাবে শেষ করবে, টপিকগুলো কিভাবে শেষ করবে, চ্যাপ্টারটা কিভাবে শেষ করবে, তাদের তো এটা বুঝাতে হবে। এখন এটার ক্ষেত্রেও শিক্ষকের দায়িত্ব হবে, শিক্ষক টোটাল চ্যাপ্টারটা বা টপিকগুলো বইয়ের মধ্যে যা আছে
প্রথম থেকে শেষ পর্যন্ত শিক্ষক নিজেকে জানতে ছাত্রদেরকে হবে। ডিসকাস করে দিতে হবে, আগাম বলে দিতে হবে এইভাবে এইভাবে প্রশ্ন যদি আসে তোমরা এইভাবে আনসার গুলো তৈরি করবে। কারণ এরা যখন কোশ্চেনটা পাবে আর যখন বই খুঁজে দাও, কোশ্চেন গুলো বই খুলে ছাত্ররা যদি থ্রোলি বইয়ের আগা থেকে পেছন মানে প্রথম পর্যন্ত যদি টপ টু বটম যদি বইয়ের সিলেবাসটা সম্পর্কে তার যদি নলেজ না থাকে, টপিক গুলো সম্পর্কে যদি তার মানে আইডিয়া না থাকে, তাহলে সে পরীক্ষার হলে যখন কোশ্চেনটা পাবে এই কোশ্চেনটা কোন চ্যাপ্টারে কি কোথায় এটাই তো সে তখন হতভম্ব হয়ে যাবে। একদম। তাহলে আগে তাকে ইকুইপ করে নিতে হবে, আগে তাকে ইকুইপ করে নিতে হবে। এখন এটা যদি আবার বাঁধা ধরার সিস্টেমের মতো হয়ে যায়, ওই কয়েকটা সাজেস্টিভ কোশ্চেন এটা যদি আসে তো আগের মতো যদি এখানে বলি হ্যাঁ তুই এটা মুখস্থ করে রাখবি তারপর এটা, তবুও হয়তো যদি মুখস্থ করে তো ভালো কথা, কারণ এখন তো তাও নেই মানে কোয়ালিটি বলতে একদম খুব খারাপ অবস্থা এডুকেশন। তাহলে শিক্ষকদের ক্ষেত্রে বাড়তি চাপ, শিক্ষকদের নিজেরও এখন মানে এখানে বই বা পুরোটা বই ভালো করে জানতে হবে, বুঝতে হবে, ছাত্রছাত্রীদের বোঝাতে হবে, এবং প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে তো একটা বাড়তি চাপ হতে পারে। শিক্ষকদের চাপটা সব সময় থাকে যদি সে ভালো করে পড়ায়। এখন কোন শিক্ষক ক্লাসে গিয়ে চেয়ারে বসে যদি যিনি পড়ান, যদি ওই টেক্সট বইটা ওনার সামনে থাকে, উনি যদি সেটা পড়ে পড়ে যদি বোঝাতে যান তাহলে কিন্তু পড়তে হবে না, তাহলে কিন্তু শিক্ষক টিচিংটা ভালো হয় না। টিচারের সবচেয়ে বড় টিএলএম হলো কি, একটা চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, আর টিচার নিজেই টিএলএম, সবচেয়ে সেরা টিএলএম। উনি যদি বিষয়বস্তুটাকে যে কোনো সাবজেক্টে হোক, সেটা সাহিত্য হতে পারে, সমাজবিজ্ঞান হতে পারে, বিজ্ঞান হতে পারে, উনি যদি ঠিক মতো ব্ল্যাকবোর্ড ওয়ার্কটা করতে পারেন, চক ডাস্টারটা যদি ব্যবহার করতে পারেন, উনি যদি বিষয়টাকে যদি ওনার মধ্যে থাকে, সিমুলেশন থাকে, উনি যদি ছাত্রদেরকে সেভাবে দিতে পারেন, তাহলে এর চাইতে ভালো তো আর নেই। তাহলে তো উনি এটা এখনকার সিস্টেমও আছে, তখন নতুন আমরা যেটা দেখতে পাচ্ছি কোশ্চেন যেটা মানে পরীক্ষা পদ্ধতি যেটা, ওটা তো আসলে একটা পরীক্ষা পদ্ধতি। এখন একটা নির্দিষ্ট কোশ্চেন দিল, সে খাতা দিল, সে বাড়ি থেকে শিখে এসে লিখলো, ওটা যদি ওই রকমও যদি দেয় তখনও এটা তো একটা পরীক্ষা পদ্ধতি, তাকে কোশ্চেন পেপার কিন্তু তখনও দিতে হবে। এই কোশ্চেন পেপারটা দেখে সে বই খুলে আনসারটা তৈরি করতে পারবে, এটা তার একটা বাড়তি সুযোগ। এখন সুযোগটা সে কতটুকু কাজে লাগাতে পারবে, তার মেধা কত টাকা বিকাশ ঘটাতে পারবে, সেটা সিস্টেমটা যারা তৈরি করেছেন বা এডুকেশন এবং সেটা চালু হলে পরে তারপরে হয়তো সেটা বোঝা যাবে। অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই আজকে সঙ্গে থাকার জন্য, এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করার জন্য। তবে এই যে ওপেন বুক অ্যাসেসমেন্টের কথা বলা হচ্ছে, ওপেন বুক অ্যাসেসমেন্ট কি হয় আগামী দিনে হলে পরে আপনারা যেটা বলছেন বোঝা যাবে। তবে তার আগে কিন্তু নানান ধরনের কথা হচ্ছে, বিতর্ক হচ্ছে, তা নিয়ে অবশ্যই সেই যেই জায়গাগুলোতে সমস্যা হতে পারে আগে থেকে সেই জায়গাগুলোকে তৈরি রাখাটা কথাও অনেকেই বলছেন। আমরা সেই বিষয় নিয়ে আবারও আলোচনা করব। আজকের জন্য ধন্যবাদ অসংখ্য আপনাদের। নমস্কার। দর্শক বন্ধুরা, সিবিএসসির ওপেন বুক অ্যাসেসমেন্ট প্রস্তাব একটি উদার ও আধুনিক শিক্ষা পদ্ধতির সূচনা করতে পারে, তবে তা বাস্তবায়নের আগে প্রশিক্ষণ, অবকাঠামো, প্রশ্ন প্রণয়ন এবং মূল্যায়নের কৌশলের ব্যাপারে সতর্কতা নেওয়া প্রয়োজন। যদি সফলভাবে বাস্তবায়ন করা যায় তবে এটি ভারতের শিক্ষা ব্যবস্থাকে মুখস্থ নির্ভর পদ্ধতি থেকে বের করে বাস্তবমুখী, বিশ্লেষণমুখী শিক্ষার দিকে নিয়ে যেতে পারে। তবে এই পদ্ধতি নিয়ে উত্তেজনা যেমন আছে তেমনি আশঙ্কাও আছে। তাই এটুকু বলা যায় সিবিএসই এক নতুন দরজা খুলছে, যেখানে ছাত্ররা শুধু মুখস্থ নয়, বুঝে শেখার সুযোগ পাবে। বই খুলে পরীক্ষা, এই ভাবনাটা সত্যি এক নতুন অধ্যায়ের সূচনা। তবে আমরা কতটা প্রস্তুত তার সময় বলবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।